সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর, রংপুর ও রাজশাহীতে আটক শতাধিক। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। প্রশাসনের ভেতরে থাকা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ডেভিল হান্ট করার দাবি জয়নুল আবদিন ফারুকের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবি গয়েশ্বরের। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন, এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান সিইসির। বললেন, সবাইকে সাথে নিয়ে নিরপেক্ষ থাকতে চায় কমিশন। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আর্থিক কিংবা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হতে পারে ধারণা পর্যালোচনা কমিটির। অসম চুক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা বলছে ক্যাব। আরবিট্রেশনে হয়তো হারবো, কিন্তু তখন আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাব। তখন কিন্তু ভয় আর ওরা করবে না। আমরা যদি দেখাতে পারি জিনিসপত্র আমরা বুঝি, তাহলে কিন্তু আমি মনে করি আদানি এই ছাড়টা দিয়ে দিবে। বেসিক ব্যাংকের নিলাম কেলেঙ্কারি। টাকা দেওয়ার 4.5 মাস পরও বুঝিয়ে দেওয়া হয়নি। আইনি জটিলতার কথা বলছে কর্তৃপক্ষ। যশোরে 4 মাসে 8 ডাকাতি, 20 চুরি। আতঙ্কে পৌরবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। হতাশাগ্রস্ত এবং আমরা আতঙ্কগ্রস্ত যে কখন কার দুর্ঘটনা ঘটে। আমরা যে থানায় অভিযোগ জানালাম, এত বড় চুরি ডাকাতি হলে প্রশাসনের কোনো কাজই করতেছে না। কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণের দোকান লুট। দর্শক, দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা নাইন্সি। গাজীপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে 13 থানায় আটক হয়েছে অন্তত 82 জন। আজ সকালে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার ও জিএমপি। এসপি ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান, রাতভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। 5 থানায় আটক হয়েছে 40 জন। এর মধ্যে কাপাসিয়া থানায় 11 এবং শ্রীপুর থানায় 10 জন আটক করা হয়েছে। বাকিরা অন্য থানা এলাকায় ধরা পড়েছে। এছাড়া মহানগরের 8 থানা এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কমপক্ষে আটক হয়েছে 42 জন। আটককৃত সবাই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক, এ বিষয়ে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় 11 জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে 10 জন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। হোসাইন, একটু জানতে চাই, আটককৃতদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামলা দায়েরের এখন পর্যন্ত কি অবস্থা? আসলে তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে সেই গ্রেফতারের বিভিন্ন থানায় রয়েছে। এখনো তাদেরকে মামলার এখনো হয়নি। মামলার অজুহাতে আসলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। সেখানে কিন্তু বলা হয়েছে যে আসলে তাদেরকে রিমান্ড দেওয়া হবে। রিমান্ডের পর আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে ঘটনা, সেই ঘটনায় কারা জড়িত রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি যে বাড়িতে হামলা হয়েছিল, ভাঙচুর হয়েছে এবং সেখানে হামলা হয়েছে এবং তারা এই এলাকাটি একেবারেই শুনশান নিরাপত্তায় অবস্থান আছে। এখন এখানে কিন্তু আসলে দেখেছি যে কয়েকটি বাড়িতে আসলে তালা ঝুলিয়ে রেখেছে। আসলে এই এলাকায় কোনো মানুষ নেই। ডেভিল হান্ট যে অভিযান, সেই অভিযানে আসলে এই এলাকায় যে যারা রয়েছেন আসলে সবাই আসলে আতঙ্কে রয়েছেন। সেই আতঙ্কের কারণে আসলে এলাকা ছেড়ে দিয়েছেন। আমি এর মধ্যেই কয়েকটি জায়গায় আসলে কথা বলেছি যে গাজীপুরের শ্রীপুরে আসলে 10 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে
এখানকার অফিসার ইনচার্জ যেটা জানিয়েছেন, আসলে 8 নং ওয়ার্ডের যারা 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের জন্য অ্যারেস্ট করা হয়েছে, এবং বিভিন্ন ইউনিয়নের যে সভাপতি রয়েছেন তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এছাড়াও কাপাসিয়াতে যে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে সেখানেও কিন্তু আসলে আওয়ামী লীগের যারা পদধারী নেতাকর্মী তাদের কিন্তু আসলে চিহ্নিত করে অ্যারেস্ট করা হয়েছে। এবং এই ক্লিন হার্টের যে অপারেশন, সেই অপারেশনে গতকাল এবং আগ পর্যন্ত আসলে মেট্রো এবং জেলা মিলিয়ে আসলে 82 জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ এবং মেট্রো থানা পুলিশ কমিশনার। হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্বরাষ্ট্র সচিব কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এখানটা ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন। ইনার সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল, এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন, এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্তভাবে কাজ করতে পারে। তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন, আগামীতে আমরা 11 তারিখ থেকে আমরা 11 তারিখে করব, একটা হলো এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এরকম 150 জনের সাথে আমরা বসবো। সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আদিলুর রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা হাসান, ওনারা থাকবেন, অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন, পুলিশের আইজিপি থাকবেন, আমি থাকব, এবং আমরা আরো যারা বিজ্ঞজনরা আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিনব্যাপী কর্মশালা করছি, যাতে আমাদের কাজগুলো আরেকটু যৌথভাবে সুন্দরভাবে যায়। দর্শক, ডেভিল হান্ট নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টে ধরা পড়েছে অন্তত 30 জন। রংপুর মহানগরীতে 5 এবং বিভাগে 10 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার রাতভর এই অভিযানে তাজহাটে 2 জন এবং কোতোয়ালি, হারাগাছ, মাহিগঞ্জ থানা এলাকা থেকে 1 জন করে আটক হয়েছে। এছাড়া কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁয়ে 2 এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে 1 জন করে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, চেষ্টা সহ বিভিন্ন মামলার আসামি তারা। অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে 7 জনকে গ্রেফতার ও রাজশাহীতে 4 জনকে আটক করা হয়েছে। যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন পর্যন্ত চলবে এই অভিযান, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ফার্মগেটের খামারবাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধনে যান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেফতার করা হবে এই অপারেশনে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে বলেন, যারাই ছাত্রদের উপর হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরকেও শিগগিরই আটক করা হবে। এদিকে সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। তিনি জানান, যারা এটা করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। নিশ্চিত করেন 5 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টিও। যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে গিয়ে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না।
এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক কমিটির অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। বলেন, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে। আরও বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে। ৩২ নম্বর সহ যত স্মৃতি বিজড়িত বাড়ি থাকুক না কেন, সেখান থেকে যদি গুম খুনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। বিচারহীনতায় বিশ্বাস করে না বিএনপি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে মন্তব্য করেন তিনি। জানান, বিএনপি সংস্কারের বিরোধী নয়, কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় অভিপ্রায় আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন গয়েশ্বর চন্দ্র। বলেন, দীর্ঘদিন পরে এখন কেন সারা দেশে হামলা হচ্ছে তা নিয়েও জনগণের প্রশ্ন আছে। যারা এই তথাকথিত বিভিন্ন অবাস্তব দাবিতে নেওয়া করতেছে, তারা আমার মনে হয় নির্বাচনের ট্রেনটা ফেল করার ধান্দায় আছে। যথাসময়ে ট্রেন ছাড়বে, যথাসময়ে আমরা সেই নির্বাচনে ট্রেনে প্যাসেঞ্জার হয়ে আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেখে যেতে। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। যমুনা টেলিভিশনকে এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমদ। চিফ অ্যাডভাইজারের ওখানে ৬টার সময় বিকেল যমুনা দ্রুত রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি দিবে। দেশজুড়ে চলমান ভাঙচুর, অগ্নিসংযোগ কাম্য নয় বলছেন বিএনপি ও সিপিবি নেতারা। এটা সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। তবে এ ঘটনায় আওয়ামী লীগকেই দায়ী করছে ইসলামী আন্দোলন। গণ অভ্যুত্থানের ৬ মাস পর নতুন অস্থিরতা নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রাজনীতিবিদরা। ঘটনা শুরু ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভাষণের ঘোষণার পর। ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় ভাষণ শুরুর আগেই ৩২ নম্বরে বিক্ষুব্ধদের জমায়েত। রাত ৮টায় ভাঙা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বাড়িটি ১৯৯৪ সালেই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ফলে বাড়িটি শেখ পরিবার, আওয়ামী লীগ ও ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিলেও বিগত ৩ দশকে ছিল না শেখ হাসিনার বাসস্থান বা রাজনৈতিক কার্যালয়। বঙ্গবন্ধুর বাসভবন থাকলে আমি বলবো এটা কোনো ব্যক্তির বাসভবন না, আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। একটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এ ধরনের পরিকল্পিত কোনো ভূমিকা দিয়ে অন্ততপক্ষে ৩২ নম্বর গুড়িয়ে দিতে পারে, সেটা আমি অন্ততপক্ষে মনে করি না। ধানমন্ডির বিক্ষোভ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও কার্যালয়। গণ অভ্যুত্থানের ৬ মাসের মাথায় আতঙ্কিত হয়ে পড়ে সারা দেশের মানুষ। ঘটনাটিকে শুরুতেই ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। একটা ভবন ভেঙে দিয়ে তো তাদের আদর্শকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারবেন না, বরং তাদেরকে যদি আপনি দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারেন তাইলে একটা এক্সাম্পল হবে এবং ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের অন্যায় করার মতো সাহস পাবে। ভাঙচুরের ঘটনাকে জনরোষ ও শেখ হাসিনার প্রতি বিক্ষোভের নমুনা হিসেবে দেখছে কয়েকটি ইসলামী দল। কারো কারো মত, গণহত্যার পরেও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা না হওয়ায় বেশি ক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা। এর আগেও আওয়ামী লীগ সব কাজ করেছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং স্থাপনার নাম পরিবর্তন, এগুলো কিন্তু তারা করেছে। দেবতার মতো বানিয়ে ফেলছিল, এত বাড়াবাড়ি করা হয়েছিল। দেখেন, সব জায়গায় শেখ মুজিবের মূর্তি, সব জায়গায় শেখ মুজিবের ছবি। ওই ক্ষোভটা মানুষের সেখানে স্বাভাবিকভাবে তার উপরে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পেরোলে ক্রমেই বাড়ছে মূল্যায়নের প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ কমেনি। তার উপর ভোটের চাপ বাড়ছে বিএনপি সহ সমমনা দলগুলোর। এ অবস্থায় দেশব্যাপী অস্থিরতা সরকারের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনার একটা
রোড ম্যাপ ঘোষণা করেন, একটা সময়সূচি ঘোষণা করেন, কিন্তু সরকার সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নির্লিপ্ত আপনি লক্ষ্য করছেন। যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারি, আইনের শাসনের দ্বারা না আনতে পারি এবং এই ঘটনা আর হবে না, এইটা জনমনে যদি নিশ্চিত না করতে পারি, তাহলে ওই অপশক্তি কিন্তু সুযোগ পেয়ে যাবে। বিচারিক প্রক্রিয়াটাও সেভাবে আগায় নাই এবং তাদের বিরুদ্ধে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার বিষয় সেটাও কিন্তু স্পষ্ট না। ভাঙচুর ছাড়াও চলমান অস্থিরতায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, নতুবা আগের অবস্থায় ফিরে যাবে, এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ইসিতে RFEDর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতেও চায় না, সবাইকে সাথে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় কমিশন। সাংবাদিকদের নিয়ে তিনি বলেন, সাংবাদিকরা ইসির গুরুত্বপূর্ণ অংশ, সবার সহযোগিতা পেলে জাতিকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন, জানান সিসি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের আজকের পরিস্থিতি জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আজকের অবস্থা আপনি কেমন দেখছেন, সার্বিক চিত্রটা জানাবেন। দেখুন, আজকে আলাদা করে যে কারণে 32 নম্বরের পাশে যে নির্মাণাধীন ভবন রয়েছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ি তো বুধবার রাতেই ভাঙচুর শুরু হয়েছিল এবং তারপরে বৃহস্পতিবার এসে একটি বাড়ি আলোচনায় এসেছিল। সেই বাড়িতে নির্মাণাধীন যে ভবন, CRI ভবন নামে যে ভবনটি পরিচিত, সেখানে আন্ডারগ্রাউন্ডে যে রহস্যময় জায়গার সন্ধান বলে দাবি করা হচ্ছিল, সেই জায়গাটিতে আজকে পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং খানিকটা বিরতি দিয়ে, অর্থাৎ মিনিট 10 বিরতি দিয়ে ফায়ার সার্ভিস আবারও সেই নিষ্কাশন কাজ শুরু করলেন। অর্থাৎ মোটর পাম্প যেটি চালু ছিল সেটি আবারও চালু করা হলো, মাঝখানে কিছুক্ষণ 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছে। যে বিষয়টিতে নানা রকম প্রশ্ন সামনে এসেছে এবং সেই প্রশ্নগুলো সামাজিক মাধ্যমে এত বেশি পরিমাণে চর্চা করা হয়েছে, মানুষের মধ্যে এত বেশি পরিমাণ আলোচনা হয়েছে, যার ফলে কিন্তু আজকে ফায়ার সার্ভিস এই রহস্য উদ্ঘাটনের বলা চলে যে একরকম দায়িত্ব নিয়ে এই জায়গার পানি আসলে নিষ্কাশন করা হচ্ছে, যে আদৌ সেই জায়গাটির মধ্যে কোনো রহস্যময় কোনো কিছু সন্ধান পাওয়া যায় কিনা। প্রচুর উৎসুক জনতা 32 নম্বরে আজকেও, যারা কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে এইরকম রহস্যময় ঘটনাগুলো বিভিন্নভাবে পড়েছেন, নানা রকম গুজব ছড়ানো হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে, সেইগুলোর আসলে দিন শেষে কি সমাধান দাঁড়ায়, সবগুলো প্রশ্নের উত্তর কি দাঁড়ায়, সবগুলো প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু মূলত আজকে ফায়ার সার্ভিস এই যে তৎপরতা পানি নিষ্কাশনের, সেই তৎপরতা শুরু করেছে। এবং যদি নিষ্কাশন সম্ভব হয় আন্ডারগ্রাউন্ডের ভেতরে যতখানি পানি জমে রয়েছে, তারপরে হয়তো আরও যে সমস্ত বিষয়াদি রয়েছে অথবা যেই প্রশ্নগুলো সামনে রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর তখন কিনা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তাজনুর, আপনাকে ধন্যবাদ। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আর্থিক বা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হয়ে থাকতে পারে, এমন ধারণা সরকারি পর্যালোচনা কমিটির, কিন্তু এ থেকে উত্তরণে করণীয় কি, সেই সিদ্ধান্ত নিতে পারেনি তারা। বিদ্যুৎ খাতে সম্পাদিত চুক্তিগুলোর পুনর্মূল্যায়নের ঘোষণা সহ কমিটি গঠন করেও অন্তর্বর্তী সরকারের ভূমিকা সন্তোষজনক নয় মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। সংস্থার সহ সভাপতি বলছেন, প্রয়োজনে সরকার এবং এই অসম চুক্তির বিরুদ্ধে মামলা করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহে 2017 সালে আদানির সাথে 1498 মেগাওয়াটের বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশ। অত্যন্ত গোপনীয় সেই চুক্তিতে বলা হয়, ন্যূনতম চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না নিলেও খরচ দিতে হবে, যে কয়লাই ব্যবহার করা হোক পরিশোধ করতে হবে ভালো মানের আন্তর্জাতিক দর অনুযায়ী। ভারত অংশের সঞ্চালন লাইনের খরচও পুরোটা বহন করবে বাংলাদেশ। দেশের স্বার্থ বিরোধী এমন অসংখ্য ধারা খুঁজে পেয়েছে পর্যালোচনায় গঠিত সরকারি কমিটি। সুবিধা পেলে সেটা আপনি পকেটে রাখছেন, আর অসুবিধা হলে আমার পকেটে চলে আসছে। এটা কিন্তু প্রবলেমটা হলো যে এটা তো চুক্তির মধ্যেই আছে, একতরফাভাবে এটা বন্ধ করতেও পারেন, মানে যেহেতু আপনি সার্বভৌম সরকার, কিন্তু সেটার কনসিকুয়েন্স তো আছে, বিশেষ করে বিনিয়োগকারীদের ক্ষেত্রে।
অসম এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাধারণ মানুষ। এরই মধ্যে রিট হয়েছে আদালতে। তবে বিশেষজ্ঞরা বলছেন তাতে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে অনিয়মের প্রমাণ করা গেলে বিচারে জয়ের সম্ভাবনা থাকবে। প্রথমে আরবিট্রেশনে হয়তো হারবো, কিন্তু তখন আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাব। হ্যাঁ, তখন কিন্তু ভয় আর ওরা করবে না। তো আমরা যদি যথেষ্ট শক্ত থাকি, আমরা যদি দেখাতে পারি জিনিসপত্র আমরা বুঝি তাহলে কিন্তু আমি মনে করি আদানি এই ছাড়টা দিয়ে দিবে। কিছু তো ঘটেছে, দুর্নীতি এর পেছনে কাজ করেছে ধরনের, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু খেলাটা বদলে যায়। এইটার যে এভিডেন্সটা, এটা এমন এভিডেন্স হতে হবে যেটা আদালতে গ্রহণযোগ্য। ওইগুলো আবার বের করা তো খুব কঠিন, কারণ এগুলো কিভাবে করা হয় আপনারা জানেন। এখান তার সব দলিল করে তার করা হয় না। কারো কারো মত, রাষ্ট্রের দোহাই দিয়ে যে কোনো অন্যায় চাপিয়ে দিতে পারে না কোনো ব্যক্তি বা দল। জনগণের ক্ষতি বিবেচনায় প্রয়োজনে সরকারের বিরুদ্ধে মামলার কথা জানান অধ্যাপক শামসুল আলম। এরকম উদ্যোগ ক্যাব নিতেও পারেন, এটা ক্যাবের বিবেচনাধীন আছে, কিন্তু এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের কাছে কোনো কিছু প্রত্যাশা করে লাভ নেই এবং সেটা করার কোনো অর্থও দাঁড়ায় না। এসব কমিটি করে এসব বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা এবং আলটিমেটলি এসব বিষয় নিষ্পত্তি না করার একটা উপায় বা প্রক্রিয়া। অন্যদের বেলায় না থাকলেও আদানির চুক্তিতে বলা হয়েছে বিল পরিশোধে বিলম্ব হলে 15% সুদ দিতে হবে। সেই সুযোগ কাজে লাগাতে চক্রবৃদ্ধি হারে সুদ যোগ করে বিল দাবি করছে আদানি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অপ্রদর্শিত অর্থের সন্ধানে লকার খুলতে দুদকের পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 6 সদস্যের দল এখন বাংলাদেশ ব্যাংকে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজীব, কর্মকর্তাদের লকারে অনুসন্ধানের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে একটু জানাবেন। নেন্সি, ঠিক 12:30 বাজে বাংলাদেশ ব্যাংকে দুদকের 6 সদস্য একটি টিম প্রবেশ করে বাংলাদেশ ব্যাংকের 300 লকার অনুসন্ধানে। সেক্ষেত্রে আদালত থেকে যে আবেদনের প্রেক্ষিতে যে 300 লকারের অনুসন্ধান চালাবে তারই অংশ হিসাবে আজকে অভিযান পরিচালনা করছেন দুর্নীতি দমন কমিশন থেকে, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে 300 লকারের আজকে 25 থেকে বা 30টা লকার তারা আজকে অনুসন্ধান চালাতে পারেন, এবং কারণ সব লকার একসাথে অনুসন্ধান করা সম্ভব না, এই জন্য তারা আজকে 20 থেকে বা 30টি লকার তারা অনুসন্ধান করেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এইসব লকারে কোনো অপ্রদর্শিত অর্থ আছে কিনা তারা এটি খতিয়ে দেখবেন, কারণ এর আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি কর্মকর্তা এসকে সুরের লকার অনুসন্ধান করে প্রায় বিপুল পরিমাণ অর্থ পেয়েছে দুদক। এরপর থেকেই অন্য লকারগুলোতে বা বাংলাদেশ ব্যাংকে অন্য কর্মকর্তাদের যে অনুসন্ধানে বা নানা অভিযোগ অনিয়ম রয়েছে কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে, তাদের লকারে এরকম কিছু অপ্রদর্শিত অর্থ থাকতে পারে, সেই সন্দেহ থেকেই এই অনুসন্ধান চালাচ্ছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারই অংশ হিসাবে আজকে বাংলাদেশ ব্যাংকে এই 6 সদস্যের একটি টিম অনুসন্ধান চালাচ্ছে, এবং তারা আজকের অনুসন্ধানে কি বের হয়ে আসলো আপনার মাধ্যমে নিশ্চয়ই জানবো। আপনাকে ধন্যবাদ রাজীব। টাকা দেওয়ার 4.5 মাস পরও বেসিক ব্যাংকের কাছ থেকে নিলামি সম্পত্তি বুঝে না পাওয়ার অভিযোগ তুলেছে স্টেক হলিডেজ। তারা বলছে খিলাপি গ্রাহককে সুবিধা দিতে কিছু অসাধু কর্মকর্তা সম্পত্তি বুঝিয়ে দিতে টালবাহানা করছে। যদিও দরপত্রে দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠান অভিযোগ করছে নিলাম বাতিলের পর সেটা কার্যকর করাই জালিয়াতির শামিল। আর বেসিক ব্যাংক কর্তৃপক্ষ বলছে নিলাম হলেও আইনগত জটিলতায় সম্পত্তি বুঝিয়ে দেয়া যাচ্ছে না স্টেক হলিডেজকে। বেসিক ব্যাংকের গুলশান শাখার খেলাপি গ্রাহক ইউকে বাংলা ট্রেডিং দীর্ঘদিন ঋণের টাকা পরিশোধ না করাই জামানত হিসেবে রাখা বনানী 11 নম্বর রোডের ফ্ল্যাটটি নিলামে তোলে ব্যাংক। গত বছরের মে মাসে নিলাম বিজ্ঞপ্তিতে অংশ নেয় স্টেক হলিডেজ সহ একাধিক প্রতিষ্ঠান। এতে সর্বোচ্চ 2,65,00,100 টাকা প্রস্তাব করে স্টেক হলিডেজ জয়ী হয়। পরে নিলামটি বাতিল করে বেসিক ব্যাংক। পে অর্ডার ফেরত নিতে বলা হয় নিলামে অংশগ্রহণকারীদের। বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করে স্টেক হলিডেজ এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে স্টেক হলিডেজের কাছে ফ্ল্যাটটি বিক্রির সিদ্ধান্ত নেয় পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী পুরো টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। এরপর পেরিয়ে গেছে 4 মাস। আমরা তাদের ডিসিশন অনুযায়ী তাদের যত নিয়ম নীতি আছে আমরা মেনে টাকাটা আমরা জমা দিই। আমরা ওনাদেরকে বলি মর্গেজকৃত
অর্জিত সম্পত্তিটা বোঝাই দেন। ওনারা তখন গুড়িমসি করে, ওনারা আমাকে ঘোরায়। কোম্পানির অভিযোগ, কিছু কর্মকর্তা গড়িমসি করছেন খেলাপি গ্রাহকের পক্ষ হয়ে। জানতে পারলাম যে ফিদা এবং সমিত নাম করে দুজন গুলশান ব্রাঞ্চের, ওনারা করাপ্টেড অফিসার ওই ব্রাঞ্চের, ওনারা ওই 165 কোটি ঋণ খেলাপি তাদেরকে সাপোর্ট দিচ্ছে। দেওয়ার কারণে আমাদের এটাকে জানানো হলো যে আপনাদের এটাকে বাতিল করা হয়েছে। ওনারা তো আগেই বলতে পারতেন যে না, আমরা এটাকে ক্যান্সেল করব, আপনারা টাকা জমা দিয়েন না। এদিকে নিলাম বাতিলের পর তা আবারও কার্যকর করাই জালিয়াতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা। যিনি 1 নম্বরে ছিলেন, ওনারটা ছিলেন আমার থেকে 100 টাকা বেশি। 15 থেকে 20 দিন পরে জানালেন অনিবার্য কারণে ক্যান্সেল করছি, যদি আবার আমরা এটা বিক্রি করি তাহলে অবশ্যই জানানো হবে। এরপরে আর ব্যাংক এখন অবধি আমাদের কিছু জানায়নি। ব্যাংকের গুলশান শাখা জানিয়েছে কিছু সমস্যার কারণে সর্বোচ্চ দরদাতাকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ফার্স্টে ক্যান্সেল হয়েছে, আবার অ্যাকসেপ্ট হয়েছে, আবার ক্যান্সেল হয়েছে। এই জন্য হেড অফিস আপনাকে এই ব্যাপারে মানে দে আর দ্য কোয়ালিফাইড অথরিটি আপনাকে একবারে ঠিক ইস্যুটা বলার জন্য আর কি, তারা কোন কনটেক্সটে বা কোন কনসিডারেশন থেকে এই ডিসিশনগুলি এসছে আর কি। বাংলাদেশ ব্যাংকে অভিযোগ ছাড়াও হাইকোর্টে রিট করেছেন মূল গ্রাহক। আইনি জটিলতায় সিদ্ধান্ত নিতে পারছে না ব্যাংক, বলছেন সহকারী মহাব্যবস্থাপক। ব্যাংক যে সার্টিফিকেট বলে এই সম্পত্তিটা বিক্রয়ের নিলাম বিজ্ঞপ্তি দিয়েছিল, পার্টি হাইকোর্টে রিট করে 33-5 ধারা যে সার্টিফিকেটের কার্যকারিতাটা স্থগিত করে দেওয়াতে আমাদের এই নিলাম প্রক্রিয়াটাই এখন স্থগিত হয়ে আছে। হাইকোর্টের রিট নিষ্পত্তির আগে এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। টাকা নেওয়ার পর সম্পত্তি বুঝিয়ে দেওয়াই নিয়ম, বলছেন সাবেক ব্যাংকার এবং আইনজীবীরা। নিলাম টাকা নেওয়ার পরে আর বাতিল হবে না, টাকা যদি সে দিয়ে দেয় আর বাতিল করতে পারবে না। 5 ওয়ার্কিং ডেজ বা 1 উইক ডকুমেন্ট রিডেমশন, মানে যেটা মর্টগেজ করা আছে সেটা রিলিজ হয়ে যাবে এবং নতুন মালিকের নামে এটা জমি রেজিস্ট্রি হয়ে যাবে। সম্পূর্ণ টাকা পরিশোধ করেন এবং পরিশোধ করার পরে ব্যাংকের এটা দায়িত্ব হলো তাকে বুঝিয়ে দেয়া। যদি এটা ব্যর্থ হন তাহলে এটা ব্যাংকের পক্ষ থেকে একটা চুক্তি ভঙ্গ করা হলো এবং এই চুক্তিটা বাস্তবায়ন করা ব্যাংকের একটা দায়িত্বের মধ্যে পড়ে। বেসিক ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে আইনি জটিলতা শেষ হলেই নিলামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যশোরে পরপর কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনায় বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসব ঘটনার কোনোটির কুলকিনারা করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা ও মালামাল। এজন্য পুলিশের ভূমিকা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে পৌরবাসী। 31 জানুয়ারি রাতে ডাকাত দল হানা দেয় যশোরের উপশহর এলাকায়। এ সময় নৈশ প্রহরীকে বেঁধে লুট করে একটি দোকানে। মালিকপক্ষের দাবি, ডাকাতরা নিয়ে যায় ইজি বাইকের 200টির বেশি ব্যাটারি সহ 25 লাখ টাকার বেশি পণ্য। অথচ ঘটনাস্থলের কয়েকশো গজ দূরে পুলিশের চেকপোস্ট ও ফাঁড়ি। 25 থেকে 30 মিনিটের ভিতরে এটা সব তাদের গাড়িতে লোড করে তারা এখান থেকে স্থান ত্যাগ করে। আমাদের ব্যবসাটা আবার মানে আগের মতো একটা রানিং করা খুব একটা কষ্টসাধ্য। এর আগে 21 ডিসেম্বর শহরের শঙ্করপুর বাস টার্মিনাল এলাকার এসএস মোটরসে হানা দেয় ডাকাতরা। এ সময় 18 লাখ টাকার টায়ার ডাকাতির অভিযোগ করা হয়েছে। এখনো গতকালও আমাদের এখান থেকে গ্রিল কেটে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এই শঙ্করপুরের এই টার্মিনালের পাশ থেকে। কিছুদিন আগে ওই পাশের থেকে গরু বের করে নিয়ে চলে গেল, আবার তার কয়েকদিন পরে যে দোকানে এই পাশে একটা দোকান থেকে 30,000 টাকা মতন তালা কেটে নিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গত 4 মাসে ডাকাতির ঘটনা 8টি আর চুরি 20টির অধিক। এসব ঘটনায় কোনোটির কুলকিনারা করতে পারেনি পুলিশ। ফলে আতঙ্কে নগরবাসী। হতাশাগ্রস্ত এবং আমরা আতঙ্কগ্রস্ত যে কখন কার দুর্ঘটনা ঘটে। আমরা যে থানায় অভিযোগ জানালাম, এত বড় চুরি ডাকাতি হলে প্রশাসনের কোনো কাজই করতেছে না। পুলিশ বাহিনীও সঠিকভাবে কাজ করছে না বা কাজ করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে। সাম্প্রতিককালে ব্যবসায়ীদের আতঙ্ক বিরাজ করছে এবং ডাকাতি এই কিছুদিনের মধ্যে কিছু বেড়ে গেছে। পুলিশ বলছে, নগরবাসীর উদ্বেগ আমলে নিয়ে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের 10টি ফুট প্যাট্রোল শহরের বিভিন্ন জায়গায় তারা পদায়ন থাকবে এবং তারা দায়িত্ব পালন করবে এবং আশা করছি যে পুলিশি যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভালো অবস্থা আছে সেটিকে আরও বাড়ানো সম্ভব হবে। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযান ও টহল বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী। আমিন বাবু, যমুনা নিউজ।
কুমিল্লার ১৪ গ্রামে ক্রেতা সেজে একটি স্বর্ণের দোকানে ডাকাতি করা হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। শনিবার রাতে উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সে হানা দেয় ডাকাত দল। পুলিশ জানায় ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ দল ক্রেতা সেজে প্রবেশ করে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ লুট করে তারা। বিষয়টি টের পান পাশের এক ব্যবসায়ী, তিনি অন্যদের সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুড়লে মোশাররফ হোসেন গুরুতর আহত হন। কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর হামলা সহ নাশকতার ঘটনায় সাবেক ৩ এমপি সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সায়হান নাসের তন্ময়, সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান। বাকিরাও আওয়ামী লীগ, যুবলীগ সহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে সাবেক এসপিকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে ৪ দফা দাবি বাস্তবায়ন না করায় লং মার্চ কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়, পরে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নেন। এ সময় তারা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি এবং কোর্স কারিকুলাম সংশোধন সহ ৪ দফা দাবিতে আন্দোলন করছে তারা। বিক্ষোভকারীরা বলছে দীর্ঘ ৩ মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। তার ব্যক্তিগত সহকারী তাওহিদ জানান, বেশ কিছুদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। আজ বাদ আসর মহাখালীর গাউসুল আজম মসজিদে প্রথম নামাজে জানাজা এবং কাল বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব নেওয়া হবে ময়মনসিংহের দাপুনিয়ায়, সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ 1990 থেকে 1995 সাল পর্যন্ত সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং শিশু সংগঠন ফুলকড়ি আসরের সভাপতির দায়িত্ব পালন করেন।